ঝটকা দিয়ে ওর দিকে ঘুরিয়ে নিল। তে চাল সামালতে না পেরে পড়তে নিলে জঙ্কুক ধরে ফেলে এবং বলতে থাকে, এভাবে কোথায় যাচ্ছ? তে কথার মাঝে বলে দেয়, কেন পালিয়ে? বলতেই তে মুখে হাত দেয়। জঙ্কুক মুখ শক্ত করে রাগী চোখে ভাব নিয়ে বলে, আবার বলো কোথায় যাচ্ছ? তে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে আটকে ওঠে, কারণ জঙ্কুকের চোখ মুখ রাগে একদম লালচে হয়ে গেছে। যে কোনো সময় তের ওপর দিয়ে জঙ্কুক নামের ঝড় যেতে পারে। তে নিজে নিজেকে গালি দিচ্ছে, ভুল করে সত্যি কথা বলে ফেলে নিজের জন্য কতটা বিপদ ডেকে এনেছে তাও ভালো করে বুঝতে পারছে। জঙ্কুক ওর হাতটা শক্ত করে ধরে চিল্লিয়ে আবার বলল, কি হলো বলো? তে চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে বলতে থাকে, কোথাও যেতে চাচ্ছি না তো। কি বললাম তোমায় আমি? এখান থেকে পালানোর চেষ্টা করা তো দূরের কথা, ভুলেও মাথাতেও আনবে না। আমি তোমার জীবনটাকে নরকে পরিণত করব, তবুও তুমি পালিয়ে যাচ্ছ, আবার আমায় মিথ্যা কথা বলছো। তোমার সাহস তো কম না, এর শাস্তি তোমায় পেতেই হবে। বলে তের হাত ধরে টানতে টানতে বাগানের পূর্ব দিকটাতে হাঁটা শুরু করে। তে ভয় পেয়ে অনেক কাকুতি মিনতি করতে থাকে, বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমায় ছেড়ে দিন, আমি আর কখনো পালিয়ে যাব না। আমার কথা শুনুন, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? এদিকে তো বাড়ি না, তাহলে এদিকে নিয়ে যাচ্ছেন কেন? কান্না করতে করতে বলছে তে। চুপ, একদম চুপ, কোনো কথা না। দোষ করেছো আবার ন্যাকা কান্না দেখাচ্ছ। বলে জঙ্কুক তেকে বাগানের পূর্ব দিকের পুরনো একটা ঘরে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বলতে থাকে, এখানেই থাকবে আজকে সারা রাতটা, তোমার শাস্তি। তেকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বাইরে থেকে দরজা ঠাস করে লাগিয়ে দিয়ে চলে যায় জঙ্কুক। এদিকে জিমিন ওর ফ্রেন্ডের সাথে কথা বলে এসে দেখে ওর ভাইয়া তেকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। জিমিন ওদের ফলো করে। জঙ্কুক বাসার ভিতর চলে যায়। জিমিনের বুঝতে বাকি রইল না যে জঙ্কুকের এটা নতুন শাস্তি তের জন্য। ও তাড়াতাড়ি চলে গেল মণিমার কাছে, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, বাসায় মণিমা ছিল না। মণিমা গ্রামের বাড়ি গিয়েছে। মণিমার বাল্যকালের সখী অসুস্থ। জিমিন এখন কি করবে ভেবে পাচ্ছে না। ওর ভাইয়া তো বাহির থেকে লক করেছে, আর ও ওর ভাইয়াকে ভালো করেই চেনে। একমাত্র মণিমা ছাড়া কারো কথাই ও শোনে না। জঙ্কুক রুমে এসে ফ্রেশ হয়, এর মধ্যে ফোন আসে। কোথায় যেতে হবে ওর, ফ্যাক্টরিতে কি জানি হয়েছে। তাড়াতাড়ি চলে যায় জঙ্কুক। এদিকে জিমিন মণিমাকে ফোন করছে, বাট বারবার ফোন অফ বলছে। গ্রামের এই এক সমস্যা, দরকারের সময় ফোনে পাওয়া যায় না কাউকে। মাথায় হাত দিয়ে বসে পড়লো জিমিন। এদিকে তের এই অন্ধকার ঘরে একা ভয় করছে। ও প্রচুর কান্না করছে। ওর সাথে কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না। কেন এমন হচ্ছে, কোন পাপের শাস্তি ও পাচ্ছে? ও তো এইটুকুনি একটা মেয়ে, বয়স কতই বা হবে, 17-18 তো হয়নি, তবে এন্টার ফার্স্ট ইয়ারে। তার মধ্যেই ওর জীবনে কাল হয়ে এলো জঙ্কুক নামের কেউ। আবার আদরের প্রিন্সেসের আজ এই অবস্থা। অন্ধকারে মেয়ের ভয় করে বলে পুরো জান্নাত মঞ্জিলে লাইট অন করা থাকে, আর আজকে সেই মেয়ে কিনা এই মাফিয়াটা অন্ধকার একটা রুমে পোকা মাকড়ের সাথে রেখে দিয়েছে। কান্না করছে আর এসব ভাবছে। এক পর্যায়ে দেখে একটা তেলেপোকা ওর দিকে এগিয়ে আসছে। ছোট থেকে তেলেপোকা ভয় করে, সাপ দেখে ওর অতটা ভয় করে না যতটা তেলেপোকা দেখে ভয় করে। বিকট একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জিমিন জঙ্কুককে না দেখতে পেয়ে চলে যায় বাগানের পূর্ব দিকের ঘরে। গিয়ে বারবার বৌমনি বৌমনি বলে ডাকতে থাকে, বাট কোনো সারা শব্দ পায় না। কপালে চিন্তার ছাপ, মেয়েটার কিছু হলো না তো। মণিমার ফোনও অফ। এখন কি করি? এভাবে হাত গুটিয়ে থাকলে চলবে না। আমি বরং গ্রামে গিয়ে মণিমাকে নিয়ে আসি। ড্রাইভার চাচা গাড়ি বের করেন। কিন্তু মামনি, এত রাতে কোথায় যাবেন? জামালপুর। এত রাতে গ্রামে কেন মামনি? আর যেতেও তো লাগবে 5 ঘন্টা। চাচা অত সময় নেই, আমাকে যেতেই হবে। তুমি গাড়ি বের করো, আমি আসছি, নয়তো অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা মামনি, আসুন। জিমিন বের হলো গ্রামের উদ্দেশ্যে। জঙ্কুক রাত 2টার দিকে বাসায় এলো। ফ্রেশ হয়ে ঘুমিয়েছে। ওর খেয়ালই নেই যে একটা ছোট্ট মেয়েকে অন্ধকার রুমে রেখে এসেছে। নিঝুম রাত,
চারিদিকে সব স্তব্ধ, কোথাও সাড়া নেই। কেউ বুক ভরা আশা নিয়ে বসে আছে, কেউ বা প্রিয় মানুষকে নিয়ে সুখের সাগরে ডুব দিয়েছে, কেউ মেতেছে প্রতিশোধের নেশায়, যার নেশার জন্য জীবন কেড়ে নিতেও দ্বিধা করছে না। আর কেউ বা কারো প্রতিশোধের নেশায় বলি হচ্ছে, যা তের সাথে ঘটছে। বাঁচবে কি তে? সকালবেলা জঙ্কু ঘুম থেকে উঠে তে বলে ডাকে, বাট সাড়া না পেয়ে নিচে নামে। কালকের কথা মনে পড়ে যায়। ও দৌড় দেয় বাগানের দিকে। রুমের দরজা খুলে যা দেখলো, তার জন্য মোটেও প্রস্তুত ছিল না জঙ্কু। তে বেডে অচেতন অবস্থায় শুয়ে আছে, এক হাতে স্লাইন ও অন্য হাতে ব্লাড পুশ করা। চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, কোনো সেন্স নেই। পাশের ডক্টর সবকিছু চেক আপ করছে, আর জঙ্কুক তের মাথার পাশে বসে অনুশোচনায় ভুগছে, কারণ আজকে তের এই অবস্থার জন্য দায়ী শুধু জঙ্কুক। তে প্রতিশোধের নেশায় পাগল হয়ে গেছে, হিংস্র পশুর মতো ব্যবহার করছে 3 দিন যাবৎ, যার ফলে তের মতো নিষ্পাপ একটা মেয়েকে আজকে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চাঁদ পাখিরা, তোমরা হয়তো কিছু বুঝতে পারছো না, তাহলে শোনো। জঙ্কুকের যখন তের কথা মনে পড়ে, তখনও দৌড় দিয়ে বাগানের পূর্ব দিকের ঘরটায় যায়, যেখানে থেকে সারা রাত আটকিয়ে রেখেছিল। তালা খুলে ভিতরে গিয়ে জঙ্কুকের চোখ কপালে উঠে যায় ফ্লোরে রক্ত দেখে। নিচেতে সেন্সলেস হয়ে পড়ে আছে, আর হাত দিয়ে ব্লাড বের হচ্ছে ওর, যার জন্য ফ্লোরে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। জঙ্কুক থেকে ওই অবস্থায় কোলে তুলে তার রুমে নিয়ে আসে এবং তাদের ক্লিনিকের ডক্টরের কাছে ফোন করে। ডাক্তারি যত সামগ্রী আছে সব নিয়ে আসতে বলে। সব মিলিয়ে ছোটখাটো একটা হসপিটাল দেয় জঙ্কুক বাড়িতে, কারণ তেকে এই অবস্থায় হসপিটালে অ্যাডমিট করলে মিডিয়ার সামনে হেনস্থা হতে হবে, আর তের অবস্থাও খুব খারাপের দিকে যাচ্ছে। তে তখন তেলেপোকা দেখে ভয় পেয়ে যায়, আর তার শরীর প্রচন্ড উইক ছিল, যার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। মাটিতে লুটিয়ে পড়ার আগে তার হাত যায় পাশে রাখা টেবিলের গ্লাসের উপর, যা ভেঙে তার হাতে ঢুকে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। তারপরে তার জ্ঞান ফেরেনি। বর্তমানে ডক্টর তের হাতে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়, আর শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণের জন্য অনেক রক্ত দিতে হচ্ছে। একটা ইঞ্জেকশন পুশ করেছে। ডক্টর জঙ্কুককে বলল, মিস্টার জঙ্কুক, রোগীর এই অবস্থা কিভাবে হলো? জঙ্কুক ফেল করে তাকিয়ে আছে ডক্টরের দিকে, তার কাছে কোনো উত্তর নেই। কি বা উত্তর দেবে? ও তো মেতেছিল প্রতিশোধের নেশায়, যার ফলস্বরূপ তের এই অবস্থা। একটা অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে আর একটা অন্যায় করছে ও নিষ্পাপ ফুলের মতো ছোট্ট মেয়েটার সাথে। ডক্টরের কথায় জঙ্কুকের ঘোর কেটে এলো। ডক্টর বলল, পেশেন্ট এখন পুরোপুরি বিপদমুক্ত না, 24 ঘন্টা না যাওয়া অবধি কিছু বলা যাবে না, আর একটু দেরি হলে বাঁচানো যেত না। ঠিক সময়ে ফোন করেছেন আপনি, মিস্টার জঙ্কুক। জঙ্কুক অসহায়ভাবে বলল, ডক্টর, ও বাঁচবে তো? সব ওনার ইচ্ছা, ওনাকে ডাকুন আর হসপিটালে অ্যাডমিট করালে ভালো হতো। ডক্টর, যত টাকা লাগে আমি দেব, আপনি সব কিছু এই বাড়িতেই করুন। ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে সে দেখে যাব, আর 2 জন নার্স পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ ডক্টর, এটা আমার কর্তব্য। ডক্টর চলে গেল। জঙ্কুক তের হাত ধরে ফ্লোরে বসে চিৎকার করতে থাকে, কেন এমন হলো আমার সাথে? কেন আমি সব কাছের মানুষদের হারিয়ে ফেলি? আমি তোমায় এভাবে কষ্ট দিতে চাইনি তে, বিশ্বাস করো। আমি তো চেয়েছি তোমার বাবার অন্যায়ের প্রতিশোধ নিতে। আমি জানি না তুমি আমায় ক্ষমা করবে কিনা, কিন্তু আমি মিনহকে ছাড়বো না, কিছুতেই না। ওর শাস্তি ওকে পেতেই হবে। জঙ্কুক কথাগুলো তের হাত ধরে ফ্লোরে বসে চিৎকার করে করে বলছে আর কান্না করছে। এর মধ্যে লিজা আর জিমিন চিন্তিত হয়ে রুমে ঢোকে। জঙ্কুক ওদের দেখে ঘাবড়ে যায়। মণিমা, তোমরা তো? তোমার তো 1 সপ্তাহ পর আসার কথা ছিল, তবে আজকে কেন? লিজা ও জিমিনের চোখে পড়ে বেডে পড়ে থাকা তের দিকে। তেকে দেখে বোঝাই যাচ্ছে সারা মেয়েটা কি অবস্থায় ছিল। জঙ্কুক কিছু বলতে যাবে, তার আগে লিজা গায়ের জোরে জঙ্কুককে ঠাস করে একটা থাপ্পড় দেয়। জঙ্কুক গাল ধরে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। জিমিনও ঘাবড়ে যায়, কারণ ওর মণিমা কখনো ওদের গায়ে হাত দেয়নি, বাবা মার অভাব বুঝতে দেয়নি, আর আজকে কিনা তার ভাইয়ার গায়ে হাত তুলছে। তবে এইটারই হবার ছিল, ভাইয়া যা করছে মোটেও ঠিক করেনি। লিজা জঙ্কুকের কাছে গিয়ে বলতে শুরু করে, অনেক হয়েছে, আর না,
কি পেয়েছো? তুমি নিজেকে হিংস্র জানোয়ারের মতো কাজ করছিস। ছোট্ট একটা মেয়েকে এভাবে শাস্তি দিতে তোর বিবেকে বাচ্চা না? আমি ভেবেছিলাম মেয়েটা তোকে তার ভালোবাসা দিয়ে তোর ভিতরের প্রতিশোধের আগুনটা নিভিয়ে দেবে, কিন্তু এখন দেখছি তুই মেয়েটার জীবনের আলো নিভিয়ে দিচ্ছিস। কিন্তু আমি তা হতে দিব না। মেয়েটা এখানে থাকলে মেরে ফেলবি। ও সুস্থ হয়ে গেলে আমি ওকে ওর বাসায় দিয়ে আসবো। ওর বাবা আর তোর মধ্যে কোনো পার্থক্য নেই, তোরা দুজনেই খুনি। আগে যদি জানতাম তুই বড় হয়ে প্রতিশোধের নেশায় এভাবে তোর থেকে 11 বছরের ছোট মেয়ের উপর এভাবে অত্যাচার করবি, তাহলে তোকে আমি তোর বাবা মা ও পরিবারের সাথে মাটি চাপা দিয়ে দিতাম। জাঙ্কুক এতক্ষণ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। ওর মধ্যে অনুশোচনা হচ্ছে। ওর মণিমাকে কখনো এরূপে দেখেনি, আজ নতুন দেখছে। কিন্তু শেষের কথা শুনে জাঙ্কুক আর নিজেকে আটকে রাখতে পারেনি। হনহন করে রুম থেকে বের হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কোথায় যাবে জানে না, তবে ওর কোনো সেন্স নেই। গাড়ি চলছে ফুল স্পিডে। লিজা রাগের মাথায় এতগুলো কথা বলে ফেললো বুঝতে পারেনি। যখন বুঝলো তখন জাঙ্কুক চলে গেছে। লিজা কি করবে বুঝতে পারছে না। একদিকে রাগী জেদি জাঙ্কুক আর অন্যদিকে সরল সোজা মিষ্টি মেয়ে তে। লিজা কি পারবে এই দুই পরিবারের প্রতিশোধ আর আজ থেকে জাঙ্কুক আর তেকে রক্ষা করে ওদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে? পারবে কি সব প্রতিশোধের নেশা এখানেই শেষ করতে? লিজা তো আর কাউকে হারাতে চায় না। এইটুকু জীবনে সে অনেক কিছু হারিয়েছে। রাতের আকাশে শত শত তারা, সে তারাগুলোর মাঝে উঠে এক ফালি চাঁদ। চাঁদ দূর থেকে দেখতে সুন্দর, কিন্তু ধরা ছোঁয়া যায় না। আকাশের সব মেঘ কেটে যেমন রোদ উকি দেয়, ঠিক তেমনি রাতের সব অন্ধকার কেটে নতুন সকালের আগমন জানান দেয়। এই সকাল কারোর জন্য খুশি নিয়ে আসে, আবার কারোর জীবন রাতের অন্ধকারের মতো হয়ে যায়। ঠিক তেমনি আরো একটি রাত কেটে সকালের জানান দিচ্ছে। চারিদিকে পাখির কলরব। মিনহুর বাড়িতে সব জানার থেকেও নেই, কি করে থাকবে? বাড়ির সকলের মধ্যমণি যে অন্য কারোর বাড়িতে। তে চলে যাওয়ার পর থেকে এই বাড়ির সব সুখ চলে গেছে। মিনহু বাড়ির কাজের লোককে 1 কাপ চা দিতে বলল। লোকটি এসে 1 কাপ চা মিনহুর হাতে ধরিয়ে দিয়ে বলে, সাহেব, মামুনি চলে যাওয়ার পর থেকে আপনি কিচ্ছুটি মুখে দেননি। এভাবে চললে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনার তো হার্টেরও সমস্যা আছে সাহেব। ওষুধগুলো নিয়মিত না খেলে আপনি সুস্থ হতে পারবেন না সাহেব। কথাগুলো বলে লোকটি ঘাড়ে রাখা গামছাটা নিয়ে নিজের চোখ মুছে নিল। লোকটি এবারের বহু আগের গৃহকর্মী। মিনহু এবার কান্না করে দিয়ে বলল, আমি কিভাবে ভালো থাকি? আমার আদরের মেয়েটা আজ আমার শত্রুর বাড়িতে। আমি কিছুই করতে পারছি না। আমি জানি না আমার মেয়েটা কেমন আছে। আমি কি করে ভালো থাকি বল? আমার ভালো থাকার ওষুধই যে অন্য বাড়িতে। জানি না কিভাবে রেখেছে আমার ছোট্ট প্রিন্সেসটাকে। সব ঠিক হয়ে যাবে সাহেব, আপনি কান্না করবেন না। কাল থেকে তের জ্ঞান ফেরেনি, আর জাঙ্কুকও বাড়ি ফেরেনি। কাল থেকে সব মিলিয়ে জিমিন ও লিসা খুব টেনশনে আছে। ছেলেটাকে ওভাবে বলা ঠিক হয়নি, কিন্তু কি করবে? একটা নিষ্পাপ মেয়ের জীবন নিয়ে এভাবে খেলছে, না বলেও উপায় ছিল না। মেয়েটার অবস্থা এখনো বিপদমুক্ত না। ডক্টর বারবার এসে দেখে যাচ্ছে। মেয়েটার কিছু হলে তার বাবাকে কি জবাব দেবে লিসা? মাথায় হাত দিয়ে তের কাছে বসে আছে। কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে, একদম ছোট্ট পুতুল। মণিমা, আজ না সুগার স্যারের আসার কথা ছিল। লিসার চোখটা লেগে যায়। কাল সারা রাত জেগে তের সেবা করেছে। কাজের লোকের ডাকে চোখ খুলে লিসা বলে, আমি তো ভুলেই গেছিলাম। ছেলেটা আজকে কত বছর পর দেশে ফিরছে। তুই বাজারে যা, ছেলেটা কি কি পছন্দ করে সব রান্না হবে। আর তোর ছোট সাহেব কি এসেছে? না মণিমা, এখনো আসেনি। জিমিন কি করে? আপামনি তো তার ঘরেই আছে। সকালে কফি ঘরে পাঠিয়েছিলাম। ও, তুই এখন যা, এখন থেকে সব ব্যবস্থা কর গিয়ে। সুগা হলো জাঙ্কুক আর জিমিনের কাজিন। ছোটবেলায় তার বাবা মা মারা যায়। নিজের বলে জাঙ্কুকদের বাড়ির মানুষ ছাড়া আর কেউ নেই। লেখাপড়ার জন্য ছোট থাকতেই ইউএসএ তে চলে যায়। আজকে লেখাপড়া শেষ করে দেশে ফিরছে। লিজা সুগাকে খুব ভালোবাসে। কখনো জাঙ্কুক সুগা ও জিমিনকে আলাদা চোখে দেখেনি। তের জ্ঞান ফিরেছে, কিন্তু এখনো অসুস্থ। ভালোভাবে চোখ খুলে তাকাতে পারছে না। ডাক্তার বলেছে ঠিকভাবে পেশেন্টের ওষুধ ও কেয়ার নিলে তাড়াতাড়ি
তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। লিজা তেকে স্যুপ খাইয়ে দিল। তে চুপচাপ খেয়ে নেয়, কোনো কথা না বলে। মেয়েটা বড্ড অবুঝ ও অভিমানী হবেই না কেন, বয়সই তো খুব কম। ধরতে গেলেও তো জিমিনের সমবয়সী। ছোটবেলায় দুটোতে একসাথে কত খেলা করতো। জিমিনও তে তো খুব ছোট ছিল, আর সবাই তখন এক বাড়িতে থাকতো। এইদিকে জঙ্কুক, জেকে আর সুগা তখন ওরা ক্লাস 8-এ পড়তো। ওরা তিনজন সব সময় ওদের পিছনে লাগতো, আর তে আর জিমিন শুধু কান্না করতো। এসব ভাবতে ভাবতে লিজা হেসে ফেলে, কিন্তু মিনহুর কথা মনে পড়তেই মুখের হাসি বিষ হয়ে যায়। এর মধ্যে ডাক পড়ে বাড়ির কাজের লোকের। মণিমা আসেন, সুগা স্যার এসে পড়েছে। লিজা সুপের বাটিটা বেড সাইডে রেখে তের মুখ মুছিয়ে দিয়ে ওকে শুইয়ে দেয় আর ঘুমাতে বলে। তে কিছুই বুঝতে পারছে না, প্রশ্নও করেনি। ওর ভাগ্য মেনে নিয়েছে, হয়তোবা ওর ভাগ্যে এই নরকই লেখা ছিল, কিন্তু জঙ্কুককে স্বামী হিসাবে মেনে নিতে পারবে না। লিজা খুশি হয়ে নিচে চলে যায়। সুগা এসে লিজাকে জড়িয়ে ধরে বলে, আমার জুলিয়েট কেমন আছে? রোমিও কি তার জুলিয়েটের খবর নিয়েছে? মুখ গোমরা করে বলল লিজা। রোমিও তো তাহলে ভারী অন্যায় করেছে। শয়তান ছেলে, নিজের অন্যায় নিজে স্বীকার করছিস। এতদিন পর মনে পড়লো এই বুড়িটার কথা। দেশে একবার আসার প্রয়োজন মনে করলি না? সুগার কান ধরে বলল লিজা। সরি মণিমা, তুমি তো জানো আমি বিদেশে কেন পড়ে থাকতাম। সুগা, আগের কথা মনে করিস না দাদু ভাই। আমার দাদু ভাইকে নিয়ে যা, ওর রুমটা দেখিয়ে দে। মণিমা, কাউকে দেখছি না যে। জঙ্কুক বাসায় নেই, জিমিন ওর ঘরেই আছে, আর জঙ্কুকের বউ তার ঘরে। মণিমা, কি বলো? জঙ্কুক বিয়ে করেছে আর আমি জানি না? ও আগে আসুক বাসায়। বৌমণি কোথায়? আমি দেখা করব। সে অনেক কাহিনী, আমি পরে সব বলবো। আগে ফ্রেশ হয়ে নে, ডিনার করে নে। ওর বউ অসুস্থ। সুগা তার রুমে গেল, কিন্তু আশেপাশে একজনকে খুঁজছিল। রাতে লিজা আর সুগা একসাথে ডিনার করলো। তে অসুস্থ তার রুমে, কিন্তু জিমিন ও কেন আসেনি? সুগার মনে প্রশ্ন। রাতে ডিনার ছেড়ে সবাই উঠে গেল যে যার রুমে। জঙ্কুক এখনো আসেনি। ফোনে ট্রাই করছে বাট অফ। লিজা শোয়ার আগে তেকে দেখে গেল, গায়ে একটু জ্বর আছে। ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল লিজা তার ঘরে। লিজার শরীরও তেমন ভালো না। কাজের লোককে বলল জঙ্কুক এলে খাবার দিতে, আর তেকে একটু মাঝে মাঝে দেখে আসতে। রাত 2টা, জঙ্কুক মাতাল হয়ে বাসায় এসেছে। এসে সোজা তার রুমে যায়। কোনো দিকে না তাকিয়ে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে চোখ যায় বেডে শুয়ে থাকা পরীর দিকে। রোগা পাতলা গরনের গায়ে বাসন্তী ও কলাপাতি রঙের শাড়ি, কি সুন্দরী না লাগছে দেখতে। ড্রিম লাইটের আলোয় আরো বেশি ভালো লাগছে। চোখগুলো টানা টানা, গায়ের রং দুধে আলতা, লম্বা চুলগুলো মুখের ওপর পড়ে আছে। গোলাপি ঠোঁট যেন জঙ্কুকে টানছে তের দিকে। জঙ্কুক নেশাগ্রস্ত হয়ে তের দিকে এগিয়ে যাচ্ছে। তের জ্বর এসেছে, কিন্তু ও সব দেখছে। জঙ্কুক তের খুব কাছে যায়। তে চোখ খুলে তাকায়, কিছু বলতে চেয়েও বলতে পারে না, কারণ সে অসুস্থ ছিল, কথা বলার মতো অবস্থায় ছিল না। জঙ্কুক তের এতটাই কাছে গেছে যতটা কাছে গেলে দুজন মানুষের নিঃশ্বাস এক হয়ে যায়। জঙ্কুক তের গোলাপি ঠোঁট দুটো নিজের ঠোঁটে ভরে নিল। জঙ্কুক তের হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে নেয়। তের পা দুটো জঙ্কুকের পা দিয়ে আটকে দেয়। তে চাইলেও আটকাতে পারলো না। জঙ্কুকের ছোঁয়াতে তে কেঁপে উঠে। জঙ্কুকের ঠোঁট জোড়া তের গলার নিচে তিলটার উপর যায়। একসময় তেও জঙ্কুকের সাথে তাল মেলালো। জঙ্কুকের ঠোঁটের ছোঁয়াতে তেকে পাগল করে দিয়েছে। চাঁদের আলো এসে পড়েছে বেডে। আকাশে পূর্ণিমার চাঁদ। দুজন মানুষ মেতে গেছে তাদের অপূর্ণ ভালোবাসায়। পাওয়া না পাওয়া প্রতিশোধ সব একদিকে রেখে মেতে উঠেছে তাদের একে অপরের হওয়ার লড়াই। পরম আবেশে দুজন দুজনের কাছে ধরা দিচ্ছে। কেউ বা নেশাগ্রস্ত হয়ে কাছে টেনে নিয়েছে, আবার কেউ বা বিবেকের কাছে হার মেনে অন্যের ভালোবাসার ছোঁয়ায় সাড়া না দিয়ে থাকতে পারছে না বলে তার কাছে ধরা দিয়েছে। সব মিলিয়ে এই চন্দ্রিমায় হার মেনে গেল দুজন দুজনের কাছে।
চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ, জানালা ভেদ করে আসছে মিষ্টি রোদ, যা পড়েছে জঙ্কুকের মুখে আর তের পিঠে। সকালের মিষ্টি রোদ জঙ্কুকের চোখে পড়তেই একটু একটু করে জঙ্কুক চোখ খোলার চেষ্টা করছে। বুকের ওপর ভারী কিছু অনুভব করছে। তা কি ভালো করে বোঝার জন্য চোখ দুটো ভালো করে খুলে তাকিয়ে ও নিজেই শক। এ কি করে সম্ভব? আমি তো কালকে বাড়ি ছিলাম, ড্রিঙ্কস করছিলাম, তারপর কিছু মনে পড়ছে না কেন? জঙ্কুক মাথাটা দু হাত দিয়ে ধরলো। মাথাটা কেন জানি ভারী ভারী লাগছে। তারপর নিজের অজান্তেই হাত গেল তার বুকের উপর চুপটি মেরে ঘুমিয়ে থাকা ছোট্ট পরীর দিকে। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ তার বুকের উপর। কিন্তু এই মেয়েকে তো সে এতদিন কষ্ট দিয়েছিল, ক্ষমা করবে কি তার পিচ্চিটা? মনের ভিতর নানান জমানো প্রশ্ন। এসব ভাবতে ভাবতে ও ভালোভাবে খেয়াল করে দুজনের কারো শরীরে কাপড়ের ছিটে ফোটাও ছিল না, চাদর দিয়ে তাদের শরীর ঢাকা। জঙ্কুকের আস্তে আস্তে সব মনে পড়েছে। ও নেশার ঘরে কি করে ফেলেছে। যদিও তে ওর বউ, কিন্তু ও নেশা করা অবস্থায় তের মতামত না নিয়ে ও এটা ঠিক করেনি। নিজেকে নিজের কাছে ছোট মনে হচ্ছে। জঙ্কুক কিছু ভাবতে পারছে না। তেও নড়ে চড়ে উঠলো। একটু সময় নিয়ে চোখ খুলে তাকিয়ে দেখে সে জঙ্কুকের বুকে। জঙ্কুককে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। তারপর নিচের দিকে তাকিয়ে নিজের অবস্থা ও কাল রাতের কথা মনে পড়তে চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো জঙ্কুকের উন্মুক্ত বুকে। জঙ্কুক চোখ বন্ধ থাকা অবস্থায় অনুভবে বুঝতে পারছে। তে চাদর শরীরে জড়িয়ে একবার জঙ্কুকের দিকে তাকিয়ে ওয়াশরুমে যায়। তে যাওয়ার পর জঙ্কুক চোখ খুলে এবং তার খুব খারাপ লাগে। সে এমন করতে চায়নি। ও তো শুধু প্রতিশোধ নিতে বিয়ে করেছিল। তে ওয়াশরুম থেকে গোলাপি রঙের শাড়ি পরে চুলে টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। দুজনে চোখাচোখি হয়। তে চোখ সরিয়ে নেয়। জঙ্কুক এক ধ্যানে তের দিকে তাকিয়ে থাকে। তে চুলগুলো মুছে রেডি হয়ে নিচে চলে যায়। জঙ্কুক তের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তেকে নিচে নামতে দেখে লিজা বলে উঠলো, এ কি, তুমি নামছো কেন? তুমি তো অসুস্থ। তোমার খাবার আমি পাঠিয়ে দেব, তুমি উপরে যাও। মণিমা, আমি ঠিক আছি। সারাদিন রুমে থেকে আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বো। বলে তে ডাইনিং টেবিলের দিকে যায়। চোখ পড়ে বসে থাকা 27-28 বছর বয়সী একটা ছেলের দিকে। ছেলে বললে ভুল হবে, যুবকের দিকে। সেই অচেনা লোকটি লিজাকে প্রশ্ন করে, মণিমা, এই ছোট্ট পুতুলটি কে গো? এটাই তো জঙ্কুকের বউ। ও আচ্ছা, বলে সুগা তের দিকে এগিয়ে গিয়ে বলে, পুতুল ভাবি, আমি কিন্তু তোমার বুড়ো দেওর, বুঝলে? তে অস্বস্তি ফিল করছে। তার মধ্যে উপর থেকে জঙ্কুক নেমে আসে। জঙ্কুককে দেখে সুগা দৌড়ে তাকে জড়িয়ে ধরে। দুজনকে জড়িয়ে নেয়। সুগা বলতে শুরু করে, শালা, বিয়ে করলে অথচ আমায় একটিবার পড়ারও প্রয়োজন মনে করলি না? ভাই, ঠিক তা না, হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল। তুই কখন আসলি? আমি তো কাল রাতে এসেছি। আমি চাইছিলাম তোকে সারপ্রাইজ দিতে, তার আগে আমি নিজে সারপ্রাইজ পেয়ে গেলাম। আসলে নানা টেনশনে তোকে বলতে ভুলে গেছি। ভুলে না বল, সময় পাসনি। এত সুন্দর বউকে সময় না দিয়ে কি আমায় দিবি? এত সুন্দর বউ রেখে কি ঘুম হয় তোর? ওদের কথা চলছে। তে আর লিজা কাছে বসে আছে। লিজা বলে, অনেক কথা হলো, এবার খেতে এসো। জঙ্কুক আর সুগা। লিজা কাজের মেয়েকে বলে জিমিনকে ডেকে নিয়ে আয়। জিমিনের কথা শুনে সুগার বুকের ভেতর কেমন জানি করে ওঠে। সবাই খেতে বসে। জিমিনও এসে যায়, কিন্তু ও আজকে অন্য দিনের মতো কথা বলছে না, চুপচাপ খেয়ে উঠে যায়। লিজার আদেশ বিকালে সবাই একসাথে ঘুরতে যাবে। জঙ্কুককে, সুগা আর জিমিন। তাই সবাই খেয়ে যে যার রুমে বিশ্রাম নিচ্ছে। তে ওর রুমে না গিয়ে জিমিনের রুমে যায়। তে গিয়ে দেখে জিমিন শুয়ে আছে। জিমিন, শরীর খারাপ নাকি তোমার? জিমিনের কপালে হাত দিয়ে বলল তে, না ভাবি, আমি ঠিক আছি। তো মন খারাপ? আজকে তোমায় অন্যরকম লাগছে। খাবার খেতে গিয়েও আজকে কথা বলনি, কি হয়েছে আমায় বলো। কিছু না বৌমনি, বলে তেকে জড়িয়ে ধরে জিমিন। 5টায় জঙ্কুক ও সুগা গাড়িতে ওয়েট করছে তে আর জিমিনের জন্য। তে ও জিমিন দুজনে রেডি হয়ে গাড়ির কাছে আসে। জঙ্কুকের চোখ আটকে যায় তেকে দেখে। তে কালো রঙের জামদানি পরেছে, হালকা মেকআপ, লম্বা চুলগুলো পিঠে ছড়িয়ে আছে, শরীরে হালকা গহনা, সব মিলিয়ে এক অপরূপাকে দেখছে জঙ্কুক। এদিকে সুগা
ভোর কেটে যায়। জঙ্কুক ড্রাইভিং সিটে বসে, তার পাশে তে, পিছনে সুগা ও জিমিন। ওরা একটা নদীর পাড়ে যায়। তে নদী দেখে এগিয়ে যায়, পিছনে জঙ্কুকও যাচ্ছে। এদিকে জিমিন ও সুগা দাঁড়িয়ে আছে। সব নীরবতা ভেঙে সুগা জিমিনকে বলল, কেমন আছো? ভালো, আপনি? আছি, একটু ভালো একটু খারাপ। একটু ভালো একটু খারাপ কেন? একটু ভালো কারণ অনেকদিন পর তোমার সাথে দেখা হয়ে। একটু খারাপ কারণ যার জন্য এসেছি সে তো আমার সাথে কথাই বলে না। সে কে, ভাবি নাকি? বলতে পারো। সুগার কথা শুনে জিমিনের চোখে পানি আসে। ও নিজেও জানে না কেন। এদিকে তেও জঙ্কুক দুজন দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। কেউ কারোর সাথে কথা বলছে না। তে বলছে না রাগে আর ভয়ে, আর জঙ্কুক ও যা করেছে এতে করে তের সাথে কথা বলতে ও লজ্জা করছে। জঙ্কুক, তে, সুগা, জিমিন একসাথে নদীর পাড়ে এসেছিল ঘুরতে। বিশেষ করে জঙ্কুকের আচরণে তের মন ভীষণ খারাপ। সেই জন্য জঙ্কুক থেকে এমন একটা জায়গায় নিয়ে এসেছিল যাতে করে তের মন ভালো হয়ে যায়, কারণ তে নদী ভীষণ পছন্দ করে। জঙ্কুক তের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ চোখ পড়ে পাশ দিয়ে যাওয়া বৃদ্ধ লোকের দিকে, যে কিনা সাততালি দেওয়া ড্রেস পরে একটা থালা হাতে নিয়ে ভিক্ষা করছে। লোকটা তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু জঙ্কুকের কেন জানি লোকটাকে খুব চেনা চেনা লাগছে। লোকটা লাঠি ধরে হাঁটছে, সম্ভবত একটা পায়ের সমস্যা। চোখেও ঠিক মতো দেখতে পারছে না। মাথার চুলগুলো বড়, অনেক দিন ধরে না কাটলে যেমন হয়। তাছাড়া লোকটার দাড়িও অনেক বড়। লোকটি জঙ্কুকের কাছে এসে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সাহেব একটু টাকা দেন না, সাহেব অনেক দিন ধরে কিছুই খায়নি। জঙ্কুক 500 টাকার একটা নোট বের করে তার সামনে ধরে, তাকে এক ধ্যানে দেখছে। চোখ দুটো খুব চেনা চেনা লাগছে তার। হঠাৎ করে জঙ্কুক বলে উঠল, আপনি বোগাম চাচা না? লোকটি জঙ্কুকের কথা শোনা মাত্রই হাতের টাকা নিচে ফেলে দিয়ে ওই ন্যাংরা পা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দৌড় দেয়। যদিও বেশি দূর যেতে পারেনি, কারণ ওর দৌড়ানো আর স্বাভাবিক মানুষের হাঁটা একই কথা। জঙ্কুক তার আগেই লোকটিকে ধরে ফেলে। লোকটি কিছু একটা বলতেই চাইছিল জঙ্কুককে, তার আগেই পাশে থেকে কেউ গুলি করে পালিয়ে যায়। জঙ্কুক চিল্লিয়ে ওঠে না বলে। জঙ্কুককে দেখে একটা ছেলে বাইক নিয়ে পালিয়ে যাচ্ছে। জঙ্কুক ফিলিক্সকে ফোন দিয়ে বাইকের নাম্বার দেয় এবং ধরার জন্য ঠিকানা দেয়। এদিকে জিমিন ও সুগা দুইজন পাশাপাশি হাঁটছিল, যদিও হাত ধরে না, তবুও অনেক কাছে। হঠাৎ করে গুলির আওয়াজ ও জঙ্কুকের চিৎকার শুনতে পেরে দৌড়ে সেদিকে যায়। তেরও একই অবস্থা। তারা এসে দেখে একটি অচেনা বৃদ্ধ লোকটি গুলি খাওয়া অবস্থায় নিচে পড়ে আছে। তার পাশে জঙ্কুক লোকটিকে ধরে আছে। লোকটি জঙ্কুককে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সুগা বলে, কে ইনি, আর এই অবস্থা কি করে হলো জঙ্কুক? সুগা, এখন এসব বলার সময় নেই। তুই চাচাকে ধর, হসপিটালে নিয়ে যেতে হবে, নয়তো বাঁচানো যাবে না। জঙ্কুক ও সুগা দুজন লোকটিকে গাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। সুগা ড্রাইভিং সিটে, পিছনে লোকটি ও জঙ্কুক। জঙ্কুক তেও জিমিনকে ড্রাইভারের সাথে অন্য গাড়িতে পাঠিয়ে দেয়। তেও জিমিন ভয়ে অন্যরকম হয়ে গেছে। জঙ্কুক হেসে মনে মনে বলে, মাফিয়ার বইয়ের এমন অবস্থা। কিন্তু বোগাম চাচাকে যে করে হোক সুস্থ করতে হবে। ইনি জীবন প্যারিসের পুরনো চাকর, সব বলতে পারে এই লোক। সব খুনের সাক্ষী সে, সব পাপের সাক্ষী। সুগা, তুই তখন বলছিলি না লোকটিকে দেখ ভালো করে, ইনি বোগাম চাচা, যিনি আমাদের স্কুলে দিয়ে আসতো ও নিয়ে আসতো। সুগা অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকায়। ও বলে, তাহলে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম শত্রুদের ধরতে। তুই আমার সাহায্য না করলে আমি কিছুতেই এত দূর এগিয়ে আসতে পারতাম না। শালা চুপ কর, বেশি কথা সব সময়। জঙ্কুক ও সুগা মিলে বোগামকে হসপিটালে অ্যাডমিট করায়। যদিও তারা বলেছিল এটা পুলিশ কেস, তবুও জঙ্কুককে এদেশের এমন কেউ নাই যে চেনে না। জঙ্কুকের ভয়ে লোকটিকে অ্যাডমিট করায়। তারা ওটির সামনে দাঁড়িয়ে আছে। জঙ্কুক তার মনিমাকে ফোন করে সব জানায়। লিজাও অবাক হয়ে যায়, কারণ এত বছর পর বোগাম, যাকে ঘিরে রয়েছে দুই পরিবারের শান্তির বাণী। লিজার চোখে পানি আসছে। তিনি চোখ মুছে হসপিটালের ঠিকানা নিয়ে চলে যায়, কারণ তাকে যে জানতেই হবে সেদিন কি এমন হয়েছিল। আর তা একমাত্র বলতে পারে বোগাম। হ্যাঁ, বোগামই বলতে পারবে। এদিকে মিনহুর অবস্থা খুব খারাপ। মেয়ের চিন্তা তো আছে, তার মধ্যে জঙ্কুক তার সমস্ত ফ্যাক্টরি ব্যবসা যাবতীয় সবকিছু নিজের নামে লিখে নিয়েছে আর হুমকি দিয়েছে যদি পুলিশের কাছে মুখ খোলে তার নয়নের মণি থেকে খুন
করবে। মিনহোর কাছে তার মেয়ের চেয়ে কোনো কিছুই বড় না, কিন্তু জঙ্কুককে এর শাস্তি পেতেই হবে। উপরে একজন রয়েছে, তিনি দেবেন এই অপরাধের শাস্তি। মিনহোর প্রেশার, সুগার সবকিছু বেড়ে গেছে। ডক্টর খুব খারাপ অবস্থার কথা বলে গেছে, কিন্তু জঙ্কুক যে তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। শুধু বাকি রয়েছে এই বাড়িটা, এটাও বলেছে এই বাড়িও নিয়ে নেবে। এসব ভাবতে ভাবতে মিনহোর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। এদিকে হসপিটালে ডক্টর বলেছে 72 ঘন্টা না যাওয়া অবধি পেশেন্টের অবস্থা বলা যাবে না। জঙ্কুক ডক্টরের সাথে কথা বলে সব ব্যবস্থা করে দেয়। সুগা ও লিজাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তেও জিমিন খুব ভয় পেয়েছে। তারা দুজন একসাথে জিমিনের রুমে ঘুমিয়ে গেছে, কিন্তু তের মনে উকি দিচ্ছে নানা অজানা রহস্য, যার সমাধান আছে মণিমার কাছে। সত্য কখনো চাপা থাকে না, তাই চাপা দেওয়ার চেষ্টা করেও লাভ নেই। সত্য তো একদিন সময়ের সাথে সাথে সবাই জানবে, হয়তো কিছু সময় পর। ঠিক তেমনি দুই পরিবারের খুনের পিছনে ঘটে যাওয়া ঘটনাও সবাই জানতে পারবে। তার আগেই জঙ্কুক তেদের পরিবারে প্রতিশোধ নিতে শুরু করে দেয়, যা দুই পরিবারের মাঝে নিয়ে আসে শোকের ছায়া। জঙ্কুক যদি আর একটু সময় ওয়েট করত, তাহলে হয়তো এত বড় সর্বনাশ হতো না। কিন্তু জঙ্কুক সেটা না করে ও মিনহো থেকে সর্বশেষ আশ্রয়স্থলটুকুও কেড়ে নেয়, তাকে রাস্তায় নামিয়ে দেয়। মিনহো যাবার আগে বলে যায়, সত্যটা জানলে তুমি আফসোস করবে। তুমি যতই ক্ষমা চাইবার চেষ্টা করো না কেন, তোমায় কেউ ক্ষমা করবে না। তুমি একা হয়ে যাবে, তোমার চারিদিকে অন্ধকার দেখবে। তুমি আমার কাছে থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছো, ঠিক তেমনি তুমিও একদিন আমার জায়গায় আসবে। সেদিন হাজার চেষ্টা করলেও পথ খুঁজে পাবে না। একদিন তুমি আমার বুকে থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছো, ঠিক তেমনি তোমার কাছে থেকেও তোমার সন্তানকে কেড়ে নেবে। উপরে একজন আছে, জঙ্কুক তাকে অন্তত ভয় করো বলে মিনহো বেরিয়ে যায়। জঙ্কুক শুধু চোখের পানি ফেলছে আর মিনহোর যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। আটকাতে চেয়েও পারেনি, কারণ সে যে তার পরিবারের খুনি। কিন্তু আজ মিনহোর কথাগুলো অদ্ভুত ও কেমন জানি ছিল। বারবার মনে হচ্ছে মানুষটি কথাগুলো সত্য বলছে, কিন্তু এতদিন তো আমি জেনে এসেছি যে উনি খুনি। আমি কোনো ভুল করছি না তো? জঙ্কুক ফিলিক্সকে ফোন দেয়। মিনহো এই মাত্র এখান থেকে বেরিয়ে গেল, তোমরা নজর রাখো ওনার ওপর, সকল ইনফরমেশন আমার চাই। জঙ্কুক কথা বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে, যেখানে আছে বুগাম। সময় মনে হয় যেতে চাইছে না, এমন অবস্থা জঙ্কুকের। মাত্র 24 ঘন্টা বাকি বুগামের জ্ঞান ফেরার। জঙ্কুকের যে সকল রহস্যের সমাধান চাই, কারণ ওর ধারণা মিথ্যে হলে নির্দোষ একটা ফ্যামিলির উপর অবিচার করা হবে, যা জঙ্কুক কিছুতেই মেনে নিতে পারবে না আর নিজেকেও ক্ষমা করতে পারবে না। বুগামকে দেখে ডক্টরের সাথে কথা বলে জঙ্কুক রাতে বাসায় আসে। এসে ফ্রেশ হয়ে নিচে চলে যায়, যেখানে জিমিনতে, সুগা, লিজা সবাই বসে গল্প করছিল। জঙ্কুকও সেখানে গিয়ে অ্যাড হয়। একবার তের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেই। তেকে আজ বউ বউ লাগছে। আকাশি রঙের একটা সুতির শাড়ি পরেছে, মাঝখানে সিটি করা আর কিছু স্বর্ণের অলংকার, সব মিলিয়ে তার পিচ্চি বউ মনে হচ্ছে। লিজা বলে, বুগামের অবস্থা এখন কেমন? কাল অবধি ওয়েট করতে হবে। সুগা বলল, টেনশন নিস না, কাল সব রহস্যের সমাধান হবে। জিমিন বলল, ভাইয়া কিসের রহস্য রে? লিজা জিমিনকে ধমক দিয়ে উপরে যেতে বলে, সাথে তেকেও নিয়ে যেতে বলে। তে আজকে কেন জানি খুব খারাপ লাগছে, মনে হচ্ছে কাছের মানুষ, খুব আপনজন তার থেকে দূরে চলে যাচ্ছে। কিন্তু কেন এমন মনে হচ্ছে তার, সে নিজেও জানে না। তাহলে কি বাবাইয়ের কিছু হলো না তো? বাবাই কি ঠিক আছে? আজ কেন জানি বাবার কথা খুব মনে পড়ছে। আমায় তো ওই গুন্ডাটা যেতেও দিব না। রাত 10টা, সবাই ডিনার করে যে যার মতো বেডরুমে যায়। জঙ্কুক ল্যাপটপ নিয়ে কাজ করছে, তো জঙ্কুকের পাশে গিয়ে ভয়ে ভয়ে বসে। কিছু বলতে চায় বাট বলতে পারছে না। সে নিচের দিকে তাকিয়ে শাড়ির আঁচল হাতে নিয়ে খেলতে থাকে। জঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, কিছু বলবে? তে আমতা আমতা করে বলে, একটা কথা বলার ছিল। তো বলে ফেলো। বলছিলাম যে, তার আগেই জঙ্কুকের ফোন আসে, ফিলিক্সের ফোন। সেজন্য জঙ্কুক রিসিভ করে, কারণ ফিলিক্স দরকার ছাড়া ফোন করে না। হ্যাঁ ফিলিক্স। হোয়াট? কোন হসপিটালে? আমি এখনই আসছি, সবাইকে নিয়ে তুমি সব রকম ব্যবস্থা করো। জঙ্কুক ফোনটা রেখে তেকে বলে তার সাথে যেতে হবে এখনই, সাথে মণিমা সহ সবাইকে তার সাথে যেতে।